নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো 12। রাজ্যসভায় ডিলিমিটেশন ও ত্রিভাষা সূত্র নিয়ে হট্টগোল। ডিএমকে সাংসদদের প্রবল বিক্ষোভ। রাজ্যসভা মুলতুবির ঘোষণা, বেলা 12টা পর্যন্ত রাজ্যসভা মুলতুবি। অন্যদিকে লোকসভায় মণিপুর নিয়ে বিতর্কের সম্ভাবনা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে ডিএমকে সাংসদরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিক্ষোভের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং যেখানে রাজ্যসভা মুলতুবি ঘোষণা করা হয়েছে বেলা 12টা পর্যন্ত। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আশিস দা, কথা ছড়িয়ে পড়েছে, যদিও অফিসিয়ালি ভারত সরকার এখনো পর্যন্ত কিছু জানায়নি। সেটা হচ্ছে এই যে 26 সাল নাগাদ জনগণনা হবে এবং সেই জনগণনার পরে তার ভিত্তিতে লোকসভা এবং রাজ্যসভার আসন সংখ্যা বাড়ানো হবে। এটাকেই ডিলিমিটেশন বলা হয় এক কথায়। এখন সাধারণত জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন হয়, অর্থাৎ কোন রাজ্য কটি সাংসদ সংখ্যা পাবে সেটা ঠিক হয়। তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলির প্রবল অভিযোগ যে তারা যেহেতু পরিবার পরিকল্পনা করে সঠিকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, অথচ উত্তর ভারতের অনেকগুলি রাজ্য সে ব্যাপারে প্রায় কিছুই করেনি। সেই জন্য দক্ষিণের রাজ্যগুলো, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র সহ দক্ষিণের রাজ্যগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক কম, অথচ উত্তরপ্রদেশ, বিহার এইসব রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। এই জনসংখ্যার ভিত্তিতে যদি ডিলিমিটেশন করা হয় তাহলে তামিলনাড়ুর সাংসদ সংখ্যা তুলনামূলকভাবে কমে যাবে, আনুপাতিক হারে কমে যাবে এবং তামিলনাড়ু ভালো কাজ করবার জন্য শাস্তি পাবে। এই বক্তব্য নিয়ে দীর্ঘদিন ধরেই সরব রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং তিনি বারবার বলছেন যে 1971 সালে যে জনসংখ্যা ছিল তার ভিত্তিতেই ডিলিমিটেশন করা হোক, নতুন জনগণনার ভিত্তিতে নয়। আজকে এই ইস্যু নিয়েই রাজ্যসভায় প্রবল বিক্ষোভ দেখান তামিলনাড়ুর ডিএমকে সাংসদরা এবং সেই বিক্ষোভ এমন একটা পর্যায়ে যায় যে রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দিতে হয়। 11টায় রাজ্যসভার অধিবেশন শুরু হয়েছিল, তার একটু পরেই অধিবেশন মুলতুবি হয়ে যায়, 12টা পর্যন্ত মুলতুবি। এদিকে আজকে নানা বিষয় নিয়ে কংগ্রেস, তৃণমূল সহ বিভিন্ন বিরোধী দল সরব হতে পারেন সংসদে। তার মধ্যে ভোটার কার্ডের যে ভুয়ো ভোটার কার্ডের অভিযোগ উঠছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন, সেই বিষয় নিয়েও তীব্র ভাবে সরব হতে পারেন বিরোধীরা। এছাড়া ওয়াকফ বিল সহ নানান ব্যাপারে সরব হতে পারেন। অবশ্যই মণিপুর নিয়েও সরব হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সারা দিনটা কিভাবে যায় সংসদে সেদিকে আমাদের নিশ্চয়ই নজর থাকবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গেই টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবার দালাল রাজ আটকাতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। নবান্নের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে জমি বাড়ির দলিলের কপি এবার থেকে শুধু অনলাইনের মাধ্যমেই সার্টিফাইড কপি পাবেন বাড়ির মালিকরা। এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে নবান্নের তরফে। দালাল রাজ আটকানোর জন্যই এই বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন, যেখানে বলা হয়েছে জমি বাড়ির দলিলের কপি এবার থেকে শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে। অনলাইনের মাধ্যমেই এই সার্টিফাইড কপি তারা পাবেন। বাড়ির মালিক যারা রয়েছেন তারা সেই সার্টিফাইড কপি পাবেন অনলাইনের মাধ্যমে। এমনটাই কিন্তু বলা হয়েছে। দালাল রাজ রুখতে নবান্নের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, দালাল রাজ আটকাতে নবান্নের তরফ থেকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি বলা হয়েছে? দেখো, দালাল রাজ আটকানোর জন্য কিন্তু নবান্ন থেকে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই বিষয়গুলোর উপর নজর দেওয়া হবে এবং তারা এই বিষয়টা সংশ্লিষ্টভাবে এটাকে যাতে আটকানো যায় সেই দিকেই নজর দেওয়া হবে এবং সেক্ষেত্রে সেই হিসাবেই কিন্তু নবান্নর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং যেটা করা হয়েছে সেটা হলো যে আগে এই
সার্টিফাইড কপি বের করার জন্য, দলিলের সার্টিফাইড কপি বের করার জন্য কিন্তু এই যখন যাওয়া হতো রেজিস্ট্রেশন অফিসে বা কোনো জায়গা থেকে এই সার্টিফাইড কপি বের করার জন্য, তখন দালালরা একটা কপি বের করার জন্য 5 থেকে 6,000, কোথাও কোথাও 7,000 টাকাও করেও নেওয়া হতো। এখন যে সিস্টেম করা হয়েছে, অনলাইনের মাধ্যমেই কিন্তু এই পুরো সার্টিফাইড কপি তারা পেয়ে যাবেন, উপভোক্তারা পেয়ে যাবেন। শুধু তাই না, 1985 সালের পর থেকে যাদের যাদের জমি রেজিস্ট্রেশন হয়েছে তাদের সকলেরই এই সার্টিফাইড কপি এইখানেই থাকবে। অর্থাৎ এই অনলাইনের মাধ্যমেই কিন্তু এবার থেকে এই পরিষেবা প্রত্যেকেই পাবেন। সুতরাং এইটা থেকে কিন্তু দালাল রাজকে অনেকটাই আটকানো যাবে বলেই মনে করা হচ্ছে সংশ্লিষ্ট মহলে। বেশ, ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদের আরো করে জানিয়ে রাখবো, দালাল রাজ আটকাতে নবান্নের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে এবার থেকে পাওয়া যাবে জমি সংক্রান্ত সার্টিফাইড কপি, এমনটি কিন্তু বলা হয়েছে নবান্নের তরফে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে সোমবার বৈঠক। সেই বৈঠক চলে রাত পর্যন্ত, দুপুর 3টে থেকে রাত 11টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠক থেকে ইতিবাচক সমাধান সূত্র মিলেছে, এমনটি কিন্তু সূত্রের খবর। এবং আজ ফের পড়ুয়ারা নিজেদের মধ্যেই বৈঠক করবে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। অরিত্র, গতকালের বৈঠক থেকে কি সমাধান সূত্র উঠে এসেছে এবং আজকেও ফের বৈঠক রয়েছে, এই বৈঠক সম্পর্কে জানতে চাইব তোমার কাছে। আমরা জানতে পারছি গতকাল দুপুর 3টে থেকে বৈঠক শুরু হয় এবং রাত্রি 11টা পর্যন্ত সেই বৈঠক চলে। বৈঠক থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইতিবাচক বেশ কিছু পদক্ষেপ পাওয়া গিয়েছে, ইতিবাচকই বৈঠক হয়েছে এমনটাই জানা গিয়েছে। মূলত গতকালকে বৈঠকে ছাত্রদের তরফ থেকে 3টি দাবি রাখা হয়েছিল। 1, অবিলম্বে ইসির বৈঠক ডাকতে হবে। 2, এই যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনায় যে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং যারা পুলিশ হেনস্থার শিকার হচ্ছেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মুর্শিদাবাদের কীর্তনিয়াপাড়া গ্রামে ফের ভোটার কার্ড ও তালিকায় গরমিল ধরল তৃণমূল। রাকিব মণ্ডল নামে এক যুবকের একই ভোটার কেন্দ্রে একই তালিকায় 2 এপিকে নাম রয়েছে। 2টি এপিকে 2টি ভোটার কার্ড আসে তার বাড়িতে। প্রশ্ন উঠছে এখান থেকেই যে কিভাবে একই ব্যক্তির নাম একই তালিকায় 2 এপিকে থাকতে পারে, সেই প্রশ্নে উঠছে এই মুহূর্তে। এটি বিজেপির চক্রান্ত এবং কমিশনের গাফিলতি, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। ফের ভোটার কার্ড ও তালিকায় গরমিল ধরল তৃণমূল। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। রাকিবুল, দেখো, গত 27 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর থেকে তৃণমূলের যে ভোটার তালিকা যাচাই, সেই যাচাই কর্মসূচি চলছিল। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সেই যাচাই কর্মসূচি চলছে এবং সেই যাচাই কর্মসূচিতে গিয়ে দেখা যাচ্ছে যে জলঙ্গির চপা গ্রাম পঞ্চায়েতের কীর্তনিয়াপাড়া গ্রামে সেখানে এক সদ্য ভোটার, তিনি তার প্রথমেই ভোট হয়েছে, আর সেখানে গিয়ে দেখা যাচ্ছে একই ভোটার কেন্দ্রে এবং একই তালিকায় দুটি ভোটার কার্ড এবং 2টি এপিকে, পাশাপাশি দুটি ভোটার কার্ড সহ 2টি এপিকে যে নাম, সেই নাম থাকায় কিন্তু একটা হুলস্থুলুস পড়ে যায় এবং ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সেই খবর কিন্তু সেই ব্যক্তি অর্থাৎ সে যুবকের কাছেও ছিল না, সেই খবর এসে তাকে দেয় তৃণমূলের নেতৃত্বরা। কেননা তৃণমূলের যে অঞ্চল নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব, তারা এই ভোটার কার্ড খতিয়ে দেখছিলেন এবং ভোটার তালিকা খতিয়ে দেখছিলেন। তারপরেই দেখে যে ওই ব্যক্তির একই তালিকায় একই ভোট কেন্দ্রে এবং 2টি এপিকে নাম রয়েছে এবং 2টি ভোটার কার্ড এসেছে তার কাছে। এমনটাই খবর পড়তেই কিন্তু তিনি দুশ্চিন্তায় পড়ে যায়, কেননা এক যুবক সদ্য ভোটার, এইসবের কিছুই তারা বুঝেন না এবং প্রত্যন্ত গ্রাম এলাকার মানুষ তারা। সেক্ষেত্রে তারা দুশ্চিন্তায় পড়লে তাদেরকে আশ্বস্ত করেন তৃণমূল নেতৃত্ব এবং এই ঘটনায় কিন্তু বিজেপির দিকে তারা আঙ্গুল তুলেন, অর্থাৎ তৃণমূলের যে ব্লক এবং অঞ্চল নেতৃত্ব আছে তারা বিজেপির দিকে আঙ্গুল তুলেন। পাশাপাশি এই যে নির্বাচন কমিশন রয়েছে তাদের দিকেও আঙ্গুল তুলে বলেন যে নির্বাচন কমিশনের গাফিলতি একদিকে, অন্যদিকে বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্ত মানুষ এই ধরনের ভোটার থেকে শুরু করে একই এপিকে 2 ব্যক্তির নাম বা 2 এপিকে 1 ব্যক্তির নাম উঠে আসছে। পাশাপাশি যে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে গদিতে আসার জন্যই কিন্তু বিজেপি এই ধরনের চক্রান্ত করছে, এমনটাই কিন্তু মনে করছেন জলঙ্গি ব্লক এবং চপড়া অঞ্চল তৃণমূল নেতৃত্ব
এমনটাই কিন্তু তারা মনে করছেন। রাকিবুল, আমাদের সঙ্গে থাকো। ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে দেখা গেল একই ব্যক্তি দুই দেশের নাগরিক। জলঙ্গির ঘোষপাড়া এলাকার বাসিন্দা ভারতীয় বকুল এখন বাংলাদেশের নাগরিক। বর্তমানে ঢাকায় বাস করেন বকুল, কিন্তু ভারতীয় প্যান কার্ড, রেশন কার্ড, খাদ্য সুরক্ষায় রেকর্ড এই কার্ড রয়েছে বুলবুল আহমেদের। আমরা এই নিয়ে আরো কথা বলবো। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাকিবুল, একদমই তাই। মুর্শিদাবাদের যে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত আছে, সেই ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তি, তারই নাম কিন্তু দুই দেশে দেখা যাচ্ছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এই যে তৃণমূলের ভুতুড়ে ভোটার কর্মসূচি, সেই ভুতুড়ে ভোটার কর্মসূচিতে গিয়েই কিন্তু এই তথ্য উঠে আসলো মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া এলাকা থেকে। সেখান থেকে যে খবর উঠে আসছে যে বুলবুল আহমেদ বকুল এই ব্যক্তি কিন্তু জন্মসূত্রে ভারতীয় নাগরিক হলেও ছোটবেলা থেকেই পড়াশোনা থেকে শুরু করে বসবাস করতেন বাংলাদেশে। তারপরেই সেখানে নাগরিকত্ব পেয়েছে। সেই নাগরিকত্ব পাওয়ার পরেও কিন্তু তিনি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে ভোটের সময় আসেন এবং বিভিন্ন সময়ে তিনি আসেন এবং সেখানে ঘোরাঘুরি করেন এবং তারপরে আবার রীতিমতো বাংলাদেশে চলেও যান। এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, তার কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড এইসবও রয়েছে। আর সেখান থেকে কিন্তু রীতিমতো প্রতিনিয়ত এবং যে সময় আছে সেই সময় মতো কিন্তু তার বাড়িতে রেশনও চলে যাচ্ছে এবং রেশনও তার পরিবার তুলে নিচ্ছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এমন শুধু সেখানেই নয়, যে গত লোকসভা নির্বাচন, অর্থাৎ এই যে লোকসভা নির্বাচন হলো তার আগের যে লোকসভা নির্বাচন 2019, সেখানেও কিন্তু তিনি ভোট দিয়েছিলেন, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তারপরেই কিন্তু তিনি ভোট দেওয়ার পরে বাংলাদেশে চলে গেল 2020 সালে। সেই ব্যক্তির নামে তার পিতা, যেহেতু জন্মসূত্রে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক, সেই ক্ষেত্রে তার পিতা কিন্তু তার নামে কিছু অংশের জমি, অর্থাৎ পিতার যে কিছু অংশ জমি পাওয়া যায় জন্মসূত্রে বা বংশসূত্রে, সেই জমিও কিন্তু তার নামে লিখিত রেজিস্ট্রি করে দেয়, এমনটা কিন্তু জানা গিয়েছে। এখন প্রশ্ন বা গন্ডগোল এখানেই বাজছে যে এক ব্যক্তি দুই দেশের নাগরিক, সেটা সম্ভব কিভাবেই বা সেটা হলো। সেই প্রশ্ন জানতে গিয়ে, সেই প্রশ্ন আমরা খুঁজতে গিয়ে কলকাতা টিভির পক্ষ থেকে আমরা জানতে গিয়েছিলাম এবং সেখান থেকে তার পরিবার, অর্থাৎ তার পিতা যেটা জানিয়েছেন যে তিনি এই ইন্ডিয়াতেই জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে পিতৃপুরুষের জন্মস্থান বা ভিটা, সেই ভিটা কিন্তু এই মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়ার ফরাজিপাড়া এলাকায়। তবে তিনি সেই সীমান্তবর্তী এলাকার মানুষ হওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু ছোটবেলা থেকেই তার বাংলাদেশে পড়াশোনা এবং বাংলাদেশেই থাকতেন। সেই সময় বাংলাদেশের যে ভারতের যে মেলবন্ধন, সেটা অনেকটাই সুন্দর ছিল। ফলে সেই সময় সে চলে যায়, সেখানেই তিনি বসবাস করেন। তারপরে সেখানে তার নাগরিকত্ব পায় এবং সেখানে তিনি শুধু তাই নয়, সেখানে তারও সেখানে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন কিছু নথি ওখানেও হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো রাকিবুল তোমাকে। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে মন্তব্য, ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রেবেকা খাতুন ও রুমা দাস। তাদের দাবি, পুলিশি হেফাজতে অত্যাচারের তদন্ত করুক সিট। অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে যে মন্তব্য করা হয়েছিল, ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেবেকা খাতুন ও রমা দাস। তাদের দাবি যে পুলিশি হেফাজতে অত্যাচারের তদন্ত করুক সিট, এমনই দাবি, এবং সেক্ষেত্রে এই বিষয় নিয়ে অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। পীযূষ, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় ডায়মন্ড হারবারের এক বিজেপি নেত্রীর সঙ্গে থাকা রেবেকা খাতুন এবং রমা দাসকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং সেই তাদের অভিযোগ, পুলিশি হেফাজতে থাকাকালীন তাদের ওপর অত্যাচার করা হয়। পরবর্তীকালে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পুনর্বিবেচনার আবেদন নিয়ে তারা পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই প্রথম দিকে তারা যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এই ঘটনা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের একক বেঞ্চ।
পরবর্তীকালে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। ডিভিশন বেঞ্চে সেই রায় বহাল রাখে। পরবর্তীকালে সেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্ট সেই নির্দেশে অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করে দিয়ে সিট গঠনের নির্দেশ জারি করেছিলেন। আইপিএস অফিসারদের নিয়ে গঠিত সিট তদন্ত করবে এই মন্তব্য সংক্রান্ত ঘটনা। এইখানেই কিন্তু সংযোজনের প্রশ্ন ওঠে তুলে রেবেকা খাতুন এবং তারা পুনরায় কলকাতা হাইকোর্টের বিচারপতির দৃষ্টি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান তারা মামলা ফেরত সুপ্রিম কোর্টের স্থানান্তর বিচারপতি হিসাবে নিয়োগ হওয়ার পর সেই জায়গায় নতুন বিচারপতি নিয়োগের জন্য নতুন বিচারপতির কাছে মামলার অ্যাসাইনমেন্টের জন্য প্রধান বিচারপতির কাছে দৃষ্টি আকর্ষণ করে। তার আইনজীবীর দাবি তাদের ওপর যারা অত্যাচার করেছিল সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক, যে সিট এবং আদালতের নজরদারিতে সেই তদন্ত হোক। যেহেতু তাই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন। অর্থাৎ এই ঘটনার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে মন্তব্য করার ঘটনার যেমন সিট তদন্ত করবে, পাশাপাশি তাদের ওপর পুলিশি অত্যাচারের ঘটনাটার বিষয়ে কিন্তু তদন্ত করবে সিট। এমনটাই আবেদন নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে পুনরায় পুনর্বিবেচনার মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। মোবাইল হারিয়ে সাইবার প্রতারণার শিকার, খোয়া গেল 2 দফায় মোট 31,000 টাকা। অসহায় পরিবার দ্বারস্থ হয়েছে থানাতে। বাঁকুড়ার পাত্রসায়র থানার রসুলপুরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে খোয়া গেল এই টাকা। মফিজুল হুদা আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মফিজুল, ঠিক কি অভিযোগ করছেন তারা? দেখো, বাঁকুড়া জেলার ইন্দাস থানার কুমরুল গ্রামের এক বাসিন্দা, তিনি বিশেষ কাজসূত্রে রসুলপুর বাজারে যান এবং সেখান থেকেই তার মোবাইলটি খোয়া যায় বলে এমনটি অভিযোগ থানায় করেছিলেন। কিন্তু মোবাইল খোয়া যাওয়ার পরে পরবর্তীকালে তারা যখন ব্যাংক স্টেটমেন্ট নেয়, তো এখন দেখা যায় যে 2 দফায় তাদের মোট 31,000 টাকা প্রতারণার শিকার হয়েছেন। মানে মোবাইল চুরি যাবার পর 2 দফায় 31,000 টাকা খোয়া গেছে বলে এমনটাই অভিযোগ। যে তাদের অভিযোগ যে ওই একটি রসুলপুরের একটি বেসরকারি ব্যাংকে এই মোবাইল নাম্বারে অ্যাকাউন্ট লিঙ্ক আপ ছিল এবং মোবাইলটি চুরি যাওয়ার বেশ কিছুদিন পরে 2 দফায় 31,000 টাকা খোয়া গেছে বলে এমনটাই অভিযোগ করেছে। অসহায় পরিবার এখন থানায় দ্বারস্থ হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে, কিভাবে খোয়া গেল, কিভাবে তাদের টাকা রিকভারি হয় সেই তদন্ত শুরু করেছে পাত্রসায়র থানার পুলিশ। এবং পরিবার সূত্রে যেটা জানা যায় যে রসুলপুর বাজারে তারা বিশেষ কাজের সূত্রে যায়, সেই কাজ থেকে আসার সময় কোনো এক জায়গায় তাদের মোবাইলটি খোয়া যায়। কিন্তু মোবাইল খোয়া যাওয়ার পর তিনি অভিযোগও করেন, কিন্তু পরবর্তীকালে তারা যখন ব্যাংক স্টেটমেন্ট নেয় দেখা যায় যে 2 দফায় মোট 31,000 টাকা তাদের অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে বলেই অভিযোগ করছেন ওই অসহায় পরিবার। ধন্যবাদ তোমাকে সৈয়দ মফিজুল হুদা আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর এই মুহূর্তে যে খবর দেব আপনাদেরকে, ছবিও দেখাবো। বিধানসভা থেকে ওয়াকআউট করেছে বিজেপি। বিধানসভার বাইরে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। And in front of media they said that we are Maoists. 3% detained. After 11 p.m. at midnight, they released by the bail as per the direction of the Home Minister, Mamata Banerjee. Mamata Banerjee is the main architect of this type of anti-national elements, activities inside the Jadavpur University.
হয়ে গেছে স্পিকার দূর হটো ভারত মাতা কে। আমরা পরশুদিন হাইকোর্টের পারমিশন নিয়ে যে মিছিল করেছি তাতেও বলেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে অ্যান্টি ন্যাশনাল হাব তৈরি করেছি। আমি 23 সালে ইনজোর্ড হয়েছি, অ্যাটাক হয়েছি আরএসএফ এর দ্বারা। তারা ডাইরেক্ট বলেছে আমরা মাওবাদী। 3 জনকে অ্যারেস্ট করেছে, রাত্রি 11টায় ওদের ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ মন্ত্রীর নির্দেশে। উল্টে যাদবপুরের ওসি আমার বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্টে গেছে, যে মামলা এখনো পেন্ডিং। রাজ্য প্রশাসন তৎপর হচ্ছে না কেন দাদা এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে? এরা ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি। তার ফায়দা তৃণমূল পায়, ভোট পলিটিক্স। এরা নাস্তিক, এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। বলছি আবাস যোজনা টাকা দেবে, আবাস যোজনা বাড়ি দেবে, এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে, সেটা ইংরেজ বাজারে ঘটেছে। এরা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া, ওখানে পিঠা পাঠানো, এখানে এক্ষুনি পুলিশ বলে দিবে যে হয়নি। আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে, ডাক্তাররাও আর ভয়ে করছে না। মেদিনীপুরে ডাক্তার লেখেনি, কল্যাণী এইমসে নিয়ে যেতে হবে। ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে। 10 জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে 10,000 টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে। মোটাবাড়িতে পুলিশের তোলাবাজি, মোটাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি, পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে তোলে, যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম, সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে। বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক। অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস বলছে আপনাদের আরো অনেক বিধায়ককে তারা নিয়ে নেবে। ওই বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি। ভিতরে তো আমরা সত্য, ভিতরে তো সত্য। যখন ভোট হয় উঠে পালিয়ে যায়। আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব, হসপিটালে ভর্তি হতে। মুখ্যমন্ত্রী বলে মুকুল, ও তো বিজেপিতে আছে। স্পিকার বলে সুমন কাঞ্জিলাল, ও তো বিজেপির মেম্বার। আমাদের তো সংখ্যা কমেনি, আমরা সত্য। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল। বলুন 25শে মার্চ সুপ্রিম কোর্টে তেলেঙ্গানার দলত্যাগ বিরোধী আইন নিয়ে হিয়ারিং আছে। 25শে মার্চের পরে বিমান ব্যানার্জিকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাব, শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি। দাদা মদন মিত্র বলছেন পুলিশ কাজ করে না, কি বলবেন? ওর কথার উত্তর দেবো না, ওটা মাতাল। পুলিশ কাজ করে না বলছে। মদনা হচ্ছে একটা রেজিস্টার্ড মাতাল।
ওর কথার উত্তর দাও। গতকাল আপনাদের এখানে লাঞ্চ করলো, তারপরে তৃণমূলে চলে গেল। এই মুহূর্তে সে ছবি দেখাচ্ছি যেখানে বিধানসভার বাইরে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বিধায়করা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যেখানে বিধানসভায় ওয়াকআউট করেছে বিজেপি এবং বিজেপির বিধানসভার বাইরে তারা অবস্থানে বসেছে। আপনারা জানেন যে গতকালও বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগে আলোচনা পর্ব শুরু হতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছিল রাজ্য বিধানসভাতে। গতকালও তারা ওয়াকআউট করেছিল এবং আজ ফের ওয়াকআউট করেছে বিজেপি। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার প্রায় 20 জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা রুজু। ছত্তিশগড়ে সরকারি কর্মীদের কাজে বাধা এবং হিংসার অভিযোগেই এফআইআর করা হয়েছে। ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির হানার জের। ইডি অফিসাররা বেরোলে তাদের উপর চড়াও হওয়ার অভিযোগ মঙ্গলবার। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সরকারি কর্মীদেরকে কাজে বাধা এবং হিংসার অভিযোগ উঠেছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। আশিসদা, আজকে 20 জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ছত্তিশগড়ে, কি কারণ? দেখো, সোমবার এই খবর আমরা কলকাতা টিভিতে করেছিলাম যে ভূপেশ বাঘেল, তার পুত্র চৈতন্য সহ 14টি বাসভবন এবং স্থানে হানা দিয়েছিল ইডি। একটি আবগারি মামলার সূত্রে তাদের এই হানা, যেটা দাবি করা হচ্ছে যে এই আবগারি কেলেঙ্কারিতে 2200 কোটি টাকা ক্ষতি হয়েছে ছত্তিশগড় কোষাগারের। কিন্তু কংগ্রেস বরাবরই বলে আসছে যে এটা একটা সাজানো মামলা। ভূপেশ বাঘেলের মতো জনপ্রিয় নেতার সুনাম নষ্ট করার জন্যই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছিল কংগ্রেস, কিন্তু কংগ্রেসের বক্তব্যকে গুরুত্ব না দিয়ে কালকে ইডি অফিসাররা একেবারে সাজো রবে তারা ভূপেশ বাঘেলের বাড়িতে ঢুকে যান এবং বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তারা সার্চ ইত্যাদি করেন। এতে কংগ্রেস কর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ভূপেশ বাঘেলের বাড়ির বাইরে বড় সংখ্যায় জড়ো হয়। এরপরে যখন ইডি অফিসাররা বেরিয়ে গাড়িতে উঠতে যাবেন তখন একটা ধস্তাধস্তি হয়। অভিযোগ হচ্ছে যে ইডি অফিসারদের উপর চড়াও হয়। কংগ্রেস কর্মীরা ইডি অফিসারদের একটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এই সব অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে আজ সকালে। অন্তত প্রায় 20 জন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে এফআইআর। সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, হিংসা ইত্যাদি নানান ধারায় মামলা দেওয়া হয়েছে। এবারে এই মামলার পরিণতিতে কি হবে, সে রাজ্যে রাজনীতিতে কতটা প্রভাব পড়বে, এই গোটা ব্যাপারটার সেটাই এখন দেখার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আর ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে ইডির হানা। আবগারি কেলেঙ্কারির তদন্তে বাঘেলের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। ভূপেশ পুত্র চৈত্র বাঘেলের বাড়িতেও হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনার নিন্দা করেছেন বাঘেল। দাবি, ইডির পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবার আবগারি দুর্নীতির তদন্তে ইডি পৌঁছে গেল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাড়িতে। ভূপেশ পুত্র চৈতন্যের বাড়িতেও হানা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির। ছত্তিশগড়ের 14টি জায়গায় ইডির অভিযান। আবগারি দুর্নীতি মামলা সংক্রান্ত আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডির দাবি, প্রায় 2200 কোটি টাকা তছরূপ হয়েছে। সেই অপরাধের টাকা গিয়েছে আবগারি সিন্ডিকেটের সুবিধাভোগীদের পকেটে। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, আমলা এবং প্রভাবশালী ব্যক্তিত্ব এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। ইডির দাবি, 2019 থেকে 2022 সালের মধ্যে আবগারি সংক্রান্ত বিষয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রতিটি মদের বোতল বিক্রিতে দুর্নীতি হয়েছে। মদ ব্যবসা থেকে অবৈধভাবে টাকা তোলা হয়েছে বলে ইডি সূত্রে খবর। সেই মামলার তদন্তে নেমেই ছত্তিশগড়ের বাঘেল পরিবার সহ 14টি জায়গায় হানা দিয়েছে ইডি। ভিলায় চৈতন্য বাঘেলের বাড়িতে ইডি হানার নিন্দা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। ये तो भारतीय जनता पार्टी इस बात पे बकलाई हुई है
कि 7 साल पहले जो घटना घटी थी जिसमें विनोद वर्मा की गिरफ्तारी हुई थी, मुझे भी गिरफ्तार किया था। अब जब केस ट्रायल के लिए यहाँ 4 फिल्म के लिए, तो सीबीआई ने उसको सुप्रीम कोर्ट ट्रांसफर के लिए ले गया। जब सरकार बदली तो उन्होंने केस विड्रॉ कर लिया, केस फिर यहाँ आया। अब जब 4 फिल्म करने की जब बात आई तो मुझे डिस्चार्ज कर दिया गया। वो भी सेंट्रल एजेंसी सीबीआई है। उससे स्पष्ट हो गया है कि भारतीय जनता पार्टी जब बखलावती है तो परेशान करने के लिए, प्रताड़ित करने के लिए, बदनाम करने के लिए इस प्रकार से कार्रवाई करते हैं। তিনি বলেন 7 বছর ধরে একটি মিথ্যে মামলা চলছিল, সেই মামলা আদালত খারিজ করে দিয়েছে। তারপরেই ভিলায়ের একটি বাড়িতে হানা ইডির আধিকারিকদের। সম্প্রতি ভূপেশ বাঘেল পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, যদি কেউ ভাবেন চক্রান্ত করে পাঞ্জাবে কংগ্রেসকে আটকানো যাবে, তাহলে তারা ভুল করছেন। কলকাতা টিভি। আজও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা থেকে ওয়াকআউট করলো বিজেপি। বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছে, অবস্থানে বসেছে এই মুহূর্তে বিজেপির বিধায়করা। সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা জানেন যে গতকালও এই একই পরিস্থিতি তৈরি হয়েছিল, আজ সেই একইভাবে বিধানসভা চত্বর উত্তপ্ত হয়ে উঠেছে। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনবো। অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন শুনবো। लेकिन हमारा नीति, हमारा आदर्श जो अन्याय है वो प्रतिवाद करेंगे। एक विधायक बचे रहेगा तो एक विधायक प्रतिवाद करेगा। हम लोग नीति आदर्श से नहीं ये होते, डाइवर्ट नहीं होते हैं। देखिए, आज विषय उठाए थे हमारे चीफ व्हिप डॉक्टर शंकर घोष, और एज यूजुअल जो विषय में बात करना चाहते हैं वो विषय में बात करने नहीं दिया जाता है। कल भी निकाला गया है, मार्शल को देकर हम 2 विधायक को निकाला गया था। हमारा एक विधायक को बर्खास्त किया गया, सस्पेंड किया गया, और हम लोग 4 जन तो ऑलरेडी सस्पेंडेड है। ये विधानसभा हमारा है, विरोधियों का है, हम लोग जनप्रतिनिधि है। ऐसा करके ये ऑटोक्रेटिक रूल नहीं चलेगा स्पीकर का और ममता बनर्जी का कि जो भी पसंद ना हो, जो विषय लेकर आप अनकंफर्टेबल हो, उस विषय वो बात करने नहीं देंगे, माइक बंद कर देंगे और सस्पेंड करके मार्शल को देकर निकाल देंगे। ऐसा नहीं चलेगा। আপনারা শুনলেন যে অগ্নিমিত্রা পল তিনি ঠিক কি বলছিলেন। এবং আপনারা জানেন যে গতকালই বাজেট অধিবেশনের যে দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা শুরু হয়েছিল, এবং গতকালই হিরণ চট্টোপাধ্যায় তিনি বলার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল, এমন অভিযোগ করা হয়েছিল। পাশাপাশি বিজেপি বিধায়ক দীপক বর্মন তাকে সাসপেন্ড করা হয়েছিল। অন্যদিকে আরো 2 বিজেপি বিধায়ক তাদেরকেও বিধানসভা থেকে বের করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে বিধানসভার বাইরে অবস্থানে বসেছে বিজেপি। আজকেও বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করে বিজেপি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন, যেখানে পুলিশ মন্ত্রী জবাব দাও, মমতা প্রশাসন জবাব দাও, এই ধরনের একাধিক পোস্টার হাতে নিয়ে বিধানসভার বাইরে অবস্থানে বসেছেন বিজেপির বিধায়করা। তারা অভিযোগ করছেন যে গতকাল যেভাবে সাসপেন্ড করা হয়েছিল ফালাকাটার বিধায়ক দীপক বর্মনকে, পাশাপাশি অধিবেশনে অশান্তির জেরে 2 জন বিজেপি বিধায়ক তাদেরকে যেভাবে মার্শাল ডেকে বের করে দেওয়া হয়েছিল, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে ফের বিধানসভার বাইরে অবস্থানে বসেছে বিজেপি। তারা বিধানসভার অধিবেশন ওয়াকআউট করেছে। শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। মূর্তি এবং মন্দির ভাঙা হয়েছে। কালকে আমরা যেটা নিয়ে রাস্তায় নেমেছিলাম, আজকে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, অম্বিকা রায়, তাদেরকে পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় শুধু হিন্দুরা নয়, হিন্দু দেবী মন্দির কোনোটাই আজকে তাদের নিরাপত্তা দিতে এই সরকার ব্যর্থ। আমরা সংবিধান যে কথা বলেছে, সংবিধান বলেছে ধর্ম পালনের অধিকার আছে, কিন্তু এই সরকার
দোষণবাজের এত চরম সীমায় গেছে, এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে, হিন্দু দেবদেবীকে, হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ এবং বিধানসভায় বলার সুযোগ নেই। নওদাতে, মুর্শিদাবাদের পাটিকাবাড়ি বাজারে 15টা হিন্দু দোকান পুড়িয়েছে, লুট করেছে। পুলিশ মন্ত্রী উত্তর দিন, হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা। উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতশবাজি ফাটিয়েছিল, সেখানে দোলাইপাড়া আক্রমণ করা হয়েছে কেন? জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে। ভারত জিতলে আনন্দ করা যাবে না পশ্চিমবঙ্গে, আর মুখ্যমন্ত্রী, তার দল, তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতুবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতুবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। 11 সাল থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি। আপনি 10th শিডিউল মানেন না। আপনি অবৈধভাবে 2 জন এমএলএ, ভগবান গোলার রাফাত হোসেন, বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি, তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভায়োলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন। আর আপনি, আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, সেখানে 10 জন এমএলএ দলত্যাগ করিয়েছিল, তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট 25 মার্চ দিন রেখেছে। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে। নন্দীগ্রামটা কি পশ্চিমবঙ্গের বাইরে নাকি? বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয়, নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে। ওনারা ভারতীয়ত্বে নেই, সংকীর্ণ রাজনীতি, হীনমন্যতায় ভুগছে। মুসলমান ভোটে জেতেন, বড় বড় কথা। আপনাকে হারাবো, বিমান ব্যানার্জিকে হারাবো, ভবানীপুরে মমতাকে হারাবো, আর বারুইপুরে বিমান ব্যানার্জিকে হারাবো, যার একটা চোখ বন্ধ। आज आप लोग क्यों प्रोटेस्ट में बैठ रहे हैं? पश्चिम बंगाल में पिछले 4-5 दिन हमारी बारुईपुर, तमलुक, मोयना कॉन्स्टिट्यूंसी का श्रीरामपुर, बसीरहाट, ये तीनों में हिंदू टेंपल और हिंदू आइडियल देव देवी का मूर्ति को आग लगाया, तोड़ा है। एक भी अरेस्ट नहीं हुआ है। और
और मुर्शिदाबाद की नौदा उलबेड़िया में हिंदू चुन चुन के हिंदू शॉप ओनर और हिंदू जनता को घर को आग लगाया, लूट किया। भारत का क्रिकेट टीम जीतने के बाद उलबेड़िया में जो बाजी और जो हर्षोल्लास कर रहा था भारत देश की जनता, उसके ऊपर आक्रमण हुआ, आईसी उलबेड़िया इंजर्ड हुआ। इसका खिलाफ बीजेपी एमएलए अंदर में एडजर्नमेंट मोशन लाया था। एडजर्नमेंट तो नहीं किया, पढ़ने का भी मौका नहीं दिया। ये गैर कानूनी है। ये सीधा सीधा बंगाल की जनता का उनका आवाज दबाने का कोशिश है, इसलिए हम लोग का आज प्रोटेस्ट है। আমি কেন সেন্সার যাদবপুর ইউনিভার্সিটি প্যালেস্টাইন ফ্রি आजाद फ्री कश्मीर बोले एक पोस्टर बोला, क्या बोलेंगे आप? इसके लिए सरकार और पुलिस जिम्मेदार। कोलकाता पुलिस केस रजिस्टर किया है आजाद कश्मीर का पोस्टर को लेकर। वो एक्शन नहीं लेगा। जिस दिन मेरा ऊपर हमला हुआ था आरएसएफ का लड़का लोग क्या बताया इन फ्रंट ऑफ एवरीबॉडी, जो वी आर माओइस्ट। तीनों को अरेस्ट किया, रात 11 बजे ममता के फोन पर छोड़ दिया माओइस्ट को। ये लोग तो क्रिएट किया। और मेरा खिलाफ जादवपुर का ओसी हाई कोर्ट में आया था, वो केस अभी भी चल रहा है। এটা তো উনি যা করছেন রিয়ারেস্ট অফ দি রিয়ারেস্ট স্পিকার। যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না, তার কাগজ আমাদের লাগবে না। আমরা পকেটে কাগজ নিয়ে যাব, কাগজ ছিড়বো আর ওই স্পিকারকে দিয়ে আসবো। প্রত্যেক দিন এক দিস্তা করে কাগজ বিজেপি নিয়ে যাবে, ওকে দিয়ে আসবো কাগজ, ওর কাগজ লাগবে না। পাওয়া যাবে। জীবন কৃষ্ণ সাহা করেছে, পাওয়া গেছে। অ্যান্টি ন্যাশনাল হাব, টুকড়ে টুকড়ে গেম, and it's a complete alliance between TMC and the extremist radical Naxals, urban Naxal. They attacked me, and in front of media they said that we are Maoist. 3% detained. After 11 p.m. at midnight, they released by the সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছিলাম। শুনছিলেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি যেমনটা জানাচ্ছিলেন যে বিধানসভা থেকে ওয়াকআউট করেছে বিজেপি এবং বিধানসভার অভ্যন্তরে যে ঘটনা ঘটেছিল, যেভাবে তাদের বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, মার্শাল ডেকে যেভাবে তাদের দুই বিধায়ককে বের করে দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই তারা বিক্ষোভ দেখায়।